ক্লাসিফিকেশানে আমাদের যে সিরিজটা চলছে তার 4 নম্বর ভিডিও, অর্থাৎ 5 কিংডম ক্লাসিফিকেশান বা 5 রাজ্য শ্রেণীবিন্যাসের আজকের 5 নম্বর টপিক যেটা হলো প্ল্যান্টি, সেটি নিয়ে আমরা আজকের ভিডিওটি শুরু করব। তার আগে আমরা 3টে ভিডিও কমপ্লিট করেছি এবং এই প্ল্যান্টির এই যে এই পার্টটিকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা অপুষ্পক উদ্ভিদ এবং একটা সপুষ্পক উদ্ভিদ। তো আজকে আমাদের টপিক হলো অপুষ্পক উদ্ভিদের 3টে পার্ট। অপুষ্পক উদ্ভিদের মধ্যে 3টে ভাগ আছে, একটা হলো শৈবাল, একটা হলো মশ এবং একটা হলো ফার্ন। তো ন্যাচারালি এই ভিডিওটি আমরা শুধুমাত্র ডিটেলস করছি তাই না, এই ভিডিওটির মাধ্যমে আমরা যাবতীয় রেলওয়ের প্রিভিয়াস ইয়ারে আসা বিভিন্ন কোশ্চেন্সগুলো সলভ করছি। এবং আমাদের যেহেতু আপকামিং রেলওয়ে আরপিএফ, এনটিপিসি, গ্রুপ ডি, এলপি টেকনিশিয়ান এবং লোকো পাইলটের যে এক্সামগুলো আছে তার পার্সপেক্টিভে আমরা এই ভিডিওটির করার উদ্দেশ্য। এছাড়া এই ভিডিওটি অন্যান্য এক্সামগুলো যেমন এসএসসি সিজিএল, এসএসসি এইচএসএল, এমটিএস এবং ডাব্লিউবি, ওয়েস্ট বেঙ্গলের যে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিসিএস বা সিভিল সার্ভিস এবং এর বিভিন্ন পরীক্ষাতেও এই কোশ্চেনগুলো অনেক কাজে লাগবে এবং এই টপিকগুলো অনেক ইম্পর্ট্যান্ট, এগুলো আমরা স্কিপ করে যাই। সুতরাং এই ভিডিওর উদ্দেশ্য আমাদের এটাই যে পুঙ্খানুপুঙ্খানুভাবে টপিকগুলোকে ডিসকাস করা। তো চলো ভিডিওটি শুরু করা যাক, লেটস স্টার্ট। তো এটি এনসিইআরটির ওই অধ্যায় 7 ক্লাস 9-এর জীবজগতের বৈচিত্র্য, ডাইভার্সিটি ইন লিভিং অর্গানিজম, এটা নিয়ে এটা আমাদের চলছে যেহেতু। তো আজকে আমাদের যেটা শুরু হচ্ছে সেটা 5 কিংডম ক্লাসিফিকেশনকে আমরা যেমন দুটো ভাগে ভাগ করেছিলাম, প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক। প্রোক্যারিওটিকে অর্থাৎ আদি নিউক্লিয়াসযুক্ত, সেখানে এককোষী রয়েছে মনের, আর ইউক্যারিওটিক মানে আদর্শ নিউক্লিয়াসযুক্ত, সেখানে এককোষী এবং বহুকোষী রয়েছে। এককোষী প্রোটিস্টা, বহুকোষীকে ভাগ করা হয় কোষপ্রাচীর বিশিষ্ট, কোষপ্রাচীরবিহীন। তো এখানে সালোকসংশ্লেষ করতে পারে না, অর্থাৎ কোষপ্রাচীর বিশিষ্টটা দুটো ভাগে ভাগ করা হয়, সালোকসংশ্লেষ করতে পারে না ছত্রাক, আর সালোকসংশ্লেষ সক্ষম উদ্ভিদ রাজ্য। আজকে আমাদের চ্যাপ্টার হলো উদ্ভিদ রাজ্য টপিকটা, এবং সেখানে এই উদ্ভিদ রাজ্যকে আমরা দুটো ভাগে ভাগ করছি। তাহলে তার আগে চলে আসে উদ্ভিদ রাজ্য কী। উদ্ভিদ রাজ্য হলো এরা সবাই কোষপ্রাচীর বিশিষ্ট বহুকোষী ইউক্যারিওটিক জীব হয়ে থাকে এবং এরা স্বভোজী, অর্থাৎ এরা ঠিক নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে এবং এদের ক্লোরোফিল থাকায় এরা সালোকসংশ্লেষ করতে পারে। তাই এইসব উদ্ভিদই এই রাজ্যভুক্ত, এই উদ্ভিদ রাজ্যের মধ্যে। এবং যেহেতু আমাদের চারপাশে যেসব জীববৈচিত্র্য রয়েছে তাদের বেশিরভাগটাই দৃশ্যমান জীবই বা উদ্ভিদ বা প্রাণী রাজ্যভুক্ত, তাই গোষ্ঠীর উপগোষ্ঠীগুলো নিয়ে আমরা ঠিক ডিসকাস করব পরবর্তীকালে। তো সেখানে চলে আসছে এরকম উদ্ভিদ রাজ্য বা প্ল্যান্টি। উদ্ভিদের মধ্যে শ্রেণীবিন্যাসের প্রথম স্তরটি উদ্ভিদদের সম্পূর্ণরূপে বিভেদিত হয়ে সুনির্দিষ্ট অঙ্গ তৈরি করেছে কিনা তার উপরে নির্ভর করে। তো শ্রেণীবিন্যাসের পরবর্তী স্তরটি নির্ভর করে বিভেদিত উদ্ভিদ দেহে জল এবং অন্যান্য বস্তু পরিবহনের জন্য বিশেষ কলা গঠিত হয়েছে কিনা তার উপর ডিপেন্ড করে, এবং উদ্ভিদরা বীজ ধারণে সক্ষম কিনা বা বীজগুলো ফলের ভিতরে আবদ্ধ কিনা তার উপরে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপগুলোও ডিপেন্ড করে বা নির্ভর করে থাকে। চলে আসছে উদ্ভিদ রাজ্য। উদ্ভিদ রাজ্যকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটাকে বলা হয় অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস এবং একটা সপুষ্পক বা ফেনোগ্যামস। তো এবং আজকের আমাদের টপিক হলো অপুষ্পক বা ক্রিপ্টোগ্যামস। ক্রিপ্টোগ্যামসের মধ্যে কী কী পড়ছে? শৈবাল, মশ, শৈবালকে বলা হয় অ্যালগি, মশকে বলা হয় ব্রায়োফাইটা এবং ফার্নকে বলা হয় টেইডোফাইটা। তাহলে চলে আসছে আমাদের ক্রিপ্টোগ্যামস বা নন ফ্লোরাল প্ল্যান্ট, যাকে অপুষ্পক উদ্ভিদ বলা হয়। এদেরকে আমরা 3টে ভাগ করি, একটা শৈবাল, একটা অ্যালগি, মশ বা ব্রায়োফাইটা এবং ফার্ন বা টেইডোফাইটা। তো চলে আসছে সমঙ্গদেহী উদ্ভিদ। সমঙ্গদেহী উদ্ভিদ বা থ্যালোফাইটা কাকে বলা হয়? যে সমস্ত উদ্ভিদের দেহ সম্পূর্ণভাবে বিভেদিত হয় না তারা এই গোষ্ঠীভুক্ত হয়ে থাকে, এবং এই গোষ্ঠীভুক্ত উদ্ভিদদের বলা হয় শৈবাল। এদের বেশিরভাগই জলজ হয়ে থাকে, যেমন স্পাইরোগাইরা, ইউলোথ্রিক্স এবং এগুলো হয়ে থাকে। এছাড়া ক্ল্যাডোফোরা, উলভা, কারা ইত্যাদি হয়ে থাকে। তো আমরা এখানে কয়েকটা ফটো দেখব যেগুলোর মাধ্যমে আমাদের আইডিয়া হবে। তো এটা হলো ইউলোথ্রিক্স এক্সাম্পলের মধ্যে পড়ছে, এটা ক্ল্যাডোফোরার এক্সাম্পলের মধ্যে পড়ছে। এখানে রয়েছে উলভা, স্পাইরোগাইরা, এছাড়া কারাও আছে, এটা হলো কারা। এটা সবই সমঙ্গদেহী এবং শৈবাল হয়ে থাকে। এবং শৈবালে এবার চলো বৈশিষ্ট্য। শৈবালের বৈশিষ্ট্যগুলোর মধ্যে কী কী আসছে? উদ্ভিদ রাজ্যের সবথেকে বড় শ্রেণী হলো থ্যালোফাইটা বা শৈবাল। উদ্ভিদ দেহ মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত নয়, অর্থাৎ এদের সমঙ্গদেহী। এরা স্বভোজী হয়ে থাকে, জনন অঙ্গ এবং এককোষী হয়ে থাকে।
এদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড অণু স্বাধীন এবং স্বতন্ত্র, এদের নালিকা বান্ডিল থাকে না, এদেরকে অ্যালগি, ফাঙ্গি দুটো ভাগে ভাগ করা হলে ছত্রাক আলাদা গোষ্ঠীভুক্ত হয়ে থাকে। ঠিক আছে, এবার চলে আসছে এদের মধ্যে কি বলা হয় যে ইউজফুল অ্যালগি বা প্রয়োজনীয় শৈবাল। শৈবালের প্রয়োজনীয় ব্যবহারগুলোর মধ্যে চলে আসছে খাদ্য হিসেবে ব্যবহার। খাদ্য হিসেবে সাধারণত পরোফাইরা, উলভা, সার্গাসাম, ল্যামিনেরিয়া, নস্টক ইত্যাদি আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। চলে আসছে আর্ডিন প্রস্তুতিতে বা ইন মেকিং আর্ডিন, ল্যামিনেরিয়া, ফিউকাস, একলোনিয়া। জৈব প্রস্তুতিতে অ্যাজ এ ম্যানিওর। জৈব প্রস্তুতিতে যে সমস্ত শৈবাল লাগে তাদের মধ্যে নস্টক, অ্যানামিনা এবং কেলফ। আর ঔষধ প্রস্তুতিতে ইন মেকিং মেডিসিনে বলা হয় যে ক্লোরোলিন পাওয়া যায় ক্লোরেল্লা থেকে এবং টিংচার অফ আর্ডিন পাওয়া যায় ল্যামিনেরিয়া থেকে। এখানে কিন্তু ক্লোরেল্লার ইম্পর্টেন্স খুবই বেশি। আর গবেষণার প্রয়োজনে সাধারণত ক্লোরেল্লা, অ্যাসিটাবোলিডিয়া এবং বেলোনিয়া ব্যবহার করা হয়। এরপরে চলে আসছে বলা হয়েছে যে কয়েকটি ইম্পর্টেন্ট শৈবালের ডিটেলস, যেমন স্পাইরোগাইরাকে বলা হয় পন্ডস সিল্ক, ক্লোরেল্লাকে বলা হয় স্পেস অ্যালগি, মহাকাশচারী বা মহাকাশ অভিযানে প্রোটিন, ফুড এবং ওয়াটার, অক্সিজেনের জন্য একে ব্যবহার করা হয়। আমরা এই টপিকটাই বিশেষ করে ক্লোরেল্লা, স্পাইরোগাইরা এদের উপরে অনেক কোশ্চেন্সও দেখব পরবর্তীকালে। তো আগার প্রস্তুতিতে শৈবাল কাজে লাগে, যেটা জেলিডিয়াম এবং গ্ল্যাসেরিডিয়া এই ধরনের শৈবাল এই আগার, আইসক্রিম এবং জেলি তৈরিতে কাজে লাগে। এবার চলে আসছে কয়েকটা ফটো যেগুলোর মাধ্যমে দেখবো। এটা চলে এলো নস্টকের ফটো, এটাকে চলে এলো এটা নস্টকের ফটো, এটা হলো নস্টক, এটা হলো একটা নস্টকের ফটো। তারপরে চলে আসছে এটা একটা সবথেকে ইম্পর্টেন্ট এইটা। তারপরে চলে আসছে এইটা বলা, এগুলো সবই ক্লোরেল্লার ফটো। ক্লোরেল্লাকে এরকমই দেখতে হয়ে থাকে, এগুলো ক্লোরেল্লার ফটো, ক্লোরেল্লাকে এরকমই দেখতে হয়ে থাকে। এরপরে চলে আসছে বলা কয়েকটি কোশ্চেন্স, বলা হয় রেলওয়ে PYQs ফ্রম ইয়ং কম্পিটিশন বা ইউথ কম্পিটিশন টাইম বুক থেকে। এখানে চলে আসছে যে অ্যালগি, বলা হয় অ্যালগি কি, অ্যালগি হচ্ছে কি ওই কয়েকটি কোশ্চেন, যেমন 15-26 নম্বর বলা হয় ক্লামাইডোমোনাসের মতো অনেক শৈবাল জলে বাস করে, তাহলে তারা কোথা থেকে অক্সিজেন গ্রহণ করে থাকে? দে হ্যাভ টাইনি ওপেনিং টু টেক ইন গ্যাসেস। The store of oxygen evolved via photosynthesis in their vacuoles. তাদের ক্ষেত্রে প্রথম অপশান 1-এর ক্ষেত্রে বলা হচ্ছে দে হ্যাভ টাইনি ওপেনিংস, কিছু ছোটো ছোটো রন্ধ্র থাকে যার মাধ্যমে গ্যাস আদান প্রদান করে। অপশান 2, দ্য স্টোর অক্সিজেন ইভলভড ভায়া ফটোসিনথেসিস ইন ভ্যাকুয়ালস, যে পরিমাণে অক্সিজেন সঞ্চিত হয় তা ফটোসিনথেসিস, এই ভ্যাকুয়ালসের মাধ্যমে ফটোসিনথেসিসে সাহায্য করে থাকে, ফটোসিনথেসিসের মাধ্যমে চলে আসে এবং পাওয়া যায়। আর দে অ্যাবজর্ব অক্সিজেন ইভলভ ভায়া ফটোসিনথেসিস ইন দের ভ্যাকুয়ালস, ওখানে ওটা স্টোর করছে, এটা অ্যাবজর্ব করছে, আর ওই ফটোসিনথেসিসের মাধ্যমে এরা অ্যাবজর্ব করে, এটা স্টোর করে। আর লাস্টের অপশন হচ্ছে দে অ্যাবজর্ব দ্য ডিসলভ অক্সিজেন ভায়া ডিফিউশন লাইক অ্যামিবা। তো ক্লামাইডোমোনাস এর মতো অনেক শৈবাল জলে বাস করে, তাহলে তারা কোথা থেকে অক্সিজেন সংগ্রহ করে? তারা ওই অ্যামিবা অ্যাবজর্ব ডিসলভ অক্সিজেন ভায়া ডিফিউশন লাইক অ্যামিবার মতো ডিফিউশন ব্যাপন পদ্ধতির মাধ্যমে এরা অক্সিজেন সরবরাহ করে থাকে বা অ্যাবজর্ব বা শোষণ করে থাকে। তারপরে এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিলো 2022 এসেছিলো, ঠিক রিসেন্ট যেটা এক্সাম হয়ে গেল। কোন বায়োমাসটা প্রোটিন সমৃদ্ধ এবং মহাকাশচারী ব্যবহার করে থাকে সেটা ফুড সাপ্লিমেন্ট হিসাবে? অপশান হচ্ছে কি স্পাইরুলিনা অ্যান্ড ক্লোরেল্লা, অপশান বি হচ্ছে স্পাইরুলিনা অ্যান্ড ফিউনারিয়া, অপশান সি হচ্ছে স্পাইরো গাইরা এবং ক্লোরেল্লা, আর অপশান ডি হচ্ছে স্পাইরুলিনা এবং স্পাইরোগাইরা। অপশান এ হচ্ছে এটা স্পাইরুলিনা এবং ক্লোরেল্লা। এটা অ্যাকচুয়ালি এনটিপিসি স্টেজ 2-তে এসেছিলো, যেটা অর্থাৎ স্টার্ট 2-তে এক্সামে এসেছিলো, যেটা এনটিপিসি এতে হয়েছে, এক্সামটা হয়েছিল 2022 জুন মাসের দিকে। তারপর চলে আসে 1528, বলা হয় কোন উদ্ভিদটা মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত নয়? সেটা অপশান হলো দেওদর, ফার্ন, কাড়া এবং মার্সেলিয়া। তো আমরা জানি দেওদর, ফার্ন এগুলো সব
এর মধ্যে পড়ে না, সমঙ্গদেহী উদ্ভিদটাই একমাত্র মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। তাহলে অপশান হবে কি, সেটা হবে কারা। এটা এসেছিলো এনটিপিসি এটা স্টেজ 1-এর। তো সমঙ্গদেহী বা থ্যালোফাইটা বিভাগের মধ্যে কোন উদ্ভিদটা পড়ে না, সেটা সমঙ্গদেহী থ্যালোফাইটার মধ্যে পড়ে, যেটা কারা পড়ে, রিক্সিয়া পড়ে, কারা পড়ে, উলভা পড়ে, স্পাইরোগাইরা পড়ে, বাট রিক্সিয়াটা পড়ে না। এটা এসেছিলো গ্রুপ ডিতে 2018-তে। কিছু কিছু সামুদ্রিক শৈবালের দেহে বর্ণ নির্ভর করে প্লাস্টিক অঙ্গাণুর উপর। এরকম সবুজ বর্ণের শৈবালের দেহে কী ধরনের রঞ্জক থাকে, সেটা হলো ফাইকোসায়ানিন, জেক্সান্থিন, ক্লোরোফিল এবং ক্যারোটিন। তো সবুজ কথা আসছেই মানে এখানে চলে আসবে, বলা হয় ক্লোরোফিল। এটা এসেছিলো এনটিপিসিতে 11/2/2021। তারপরে চলে আসছে সমুদ্রে উপস্থিত বিপুল পরিমাণে সামুদ্রিক আগাছা বিশেষ পরিমাণে কি উৎপন্ন করতে পারে, মিথেন, ওশিয়ান থার্মাল এনার্জি, সি ওয়েভ এনার্জি এবং নিউক্লিয়ার এনার্জি। উত্তর হবে মিথেন উৎপন্ন করতে পারে। 1532 কোনটা স্পাইরোগাইরা প্ল্যানেরিয়ার মধ্যে সম্পন্ন হয় বলা হয় ফার্টিলাইজেশন, ফিশন, রিজেনারেশন, রিপ্রোডাকশন। বলা হয়েছে যে এটা সাধারণত প্রপার অপশান নেই, সেই জন্য স্পাইরোগাইরার মধ্যে সম্পন্ন হয়ে থাকে অযৌন জননটা সম্পন্ন হয় ফিশন পদ্ধতিতে, আর প্ল্যানেরিয়ার মধ্যে অযৌন জনন সম্পন্ন হয় রিজেনারেশন পদ্ধতিতে, অর্থাৎ পুনঃ উৎপাদনের মাধ্যমে সম্পন্ন। এটা গ্রুপ ডিতে এসেছিল, যাই হোক আসতেও পারে। পরের কোশ্চেন, লাইকেন কোন বিভাগের মধ্যে পড়ে, ব্রায়োফাইটা, থ্যালোফাইটা, টেইডোফাইটা এবং এক্সিউডেটিভ। তো এক্সিউডেটিভ এর মধ্যে কি পড়ছে, এর মধ্যে চলে আসছে, বলা হয় যে এটার পরে থ্যালোফাইটার মধ্যে লাইকেন, থ্যালোফাইটা যে সমস্ত। তারপরে কোশ্চেন, যে সমস্ত উদ্ভিদের দেহে সুনির্দিষ্টভাবে বিভেদিত নয় তারা কোন শ্রেণীর মধ্যে পড়ে, ব্রায়োফাইটা, জিমনোস্পার্ম, টেইডোফাইটা এবং থ্যালোফাইটা। যারা, এটা তো থ্যালোফাইটা আমরা তো পড়েইছি, এটা আমরা পড়ছি অলরেডি। অ্যালগি বা শৈবাল কোন শ্রেণীর মধ্যে পড়ে, অ্যালগি বা শৈবাল তো থ্যালোফাইটার মধ্যেই পড়ে। তো এটাও এসেছিলো গ্রুপ ডিতে। তারপরে চলে আসছে 1536 কোন উদ্ভিদ গোষ্ঠীর দেহ বিভাজন সবচেয়ে সরল প্রকৃতি হয়ে থাকে, টেইডোফাইটা, থ্যালোফাইটা, ব্রায়োফাইটা, জিমনোস্পার্ম। সেটা হলো থ্যালোফাইটা দেহ একদম সবচেয়ে সরল প্রকৃতির হয়ে থাকে। তারপরে চলে আসছে, বলা হয় যে কোনটি লোহিত শৈবালের উদাহরণের মধ্যে পড়ে, বলা হয় যে ক্রিজোফেসি, রোডোফেসি, ফেওফেসি এবং ক্লোরোফেসি। তার মধ্যে পড়ছে কোনটা, বলা হয় রোডোফেসি। কোন উদ্ভিদের কোন শ্রেণীটা শৈবাল নামে পরিচিত, বলা জিমনোস্পার্ম, থ্যালোফাইটা, টেইডোফাইটা, ব্রায়োফাইটা। এর মধ্যে পড়ছে যথাক্রমে যে থ্যালোফাইটা, উদ্ভিদ শ্রেণীটা শৈবাল নামে পরিচিত, সেটা হলো থ্যালোফাইটা। কোন উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত নয়, সেটা হলো ফ্যানেরোগ্যামাস, থ্যালোফাইটা, টেইডোফাইটা, ব্রায়োফাইটা। তো একদমই চলে আসবে থ্যালোফাইটা। কোন উদ্ভিদ, অর্থাৎ দেখা যাচ্ছে এই কোশ্চেনটা, এই টাইপের কোশ্চেন বারবার রিপিট হচ্ছে, সুতরাং এগুলো ঠিক রিপিটেডই হয়। কোন উদ্ভিদ নালিকা মণ্ডল অনুপস্থিত, তার মধ্যে অপশান অনুযায়ী কারা, মার্সেলিয়া। তো কারা যেহেতু এর মধ্যে পড়ে যাচ্ছে শৈবালের মধ্যে বা থ্যালোফাইটার মধ্যে, সুতরাং সেটাই হবে। তারপরে আসছে 1542 অ্যালগি বা শৈবালকে নিয়ন্ত্রণ করতে কোন রাসায়নিক ব্যবহার করা হয়, সেটা হলো অ্যালাম, ব্লিচিং পাউডার, লাইম আর কপার। তো এখানে কপার হবে অ্যান্সার, কিন্তু অ্যালাম, ব্লিচিং পাউডার এগুলো নয়। তাহলে অ্যালগিকে মারতে ব্যবহার করা হয় কপার মানে তামা। এটা এসেছিলো জেইতে এসেছিলো। তারপরে চলে আসছে মৃতজীবী সম্পর্কযুক্ত কারা হয়ে থাকে, ডায়াটম, অ্যানাবিনা, স্পাইরোগাইরা, লাইকেন। তো মৃতজীবী সম্পর্কযুক্ত হয়ে থাকে লাইকেন, এটা এনটিপিসি 2020-তে এসেছিলো স্টেজ 1-এ। তারপরে চলে আসছে লাইকেন এক ধরনের জীব যারা নিয়ন্ত্রণ করে থাকে কি, সয়েল পলিউশন, এয়ার পলিউশন, গ্যাস পলিউশন, ওয়াটার পলিউশন। যারা অ্যাকচুয়ালি এয়ার পলিউশন কন্ট্রোল করে থাকে। তো লাইকেনের ফটো বা লাইকেন কেমন দেখতে হয় সেটা আমরা আগের ভিডিওতে কমপ্লিট করেছি, যেখানে অ্যাকচুয়ালি কেমন দেখতে হয় বা তাদের স্ট্রাকচার কেমন হয়ে থাকে সেটা নিয়ে। তারপরে চলে আসছে এটা ছত্রাকের ওই আগের ভিডিওটা যেটা ছিল। তারপরে চলে আসছে, বলা হয় 1546 কোন উদ্ভিদটা মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়, সেটা হলো ফার্ন, মার্সেলিয়া, স্পাইরোগাইরা, থুজা। তো এটা হবে স্পাইরোগাইরা, যেহেতু ফার্ন তো ব্যক্তবীজের মধ্যে পড়ে যায়। তারপরে হচ্ছে সবথেকে প্রাচীনতম উদ্ভিদ হলো শৈবাল, যাকে বিশেষভাবে পাওয়া যায় কোথায়, মাড, এয়ার, ওয়াটার এবং স্যান্ড। তো শৈবালকে পাওয়া যায় জলেতে বেশি পরিমাণে পাওয়া যায়। কোনটি একটি এককোষী সবুজ শৈবালের মধ্যে পড়ে, সেটা হলো কারা, ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা এবং ক্লামাইডোমোনাস। সেটা এককোষী সবুজ শৈবালের মধ্যে পড়ছে ক্লামাইডোমোনাস। এটা 2018-তে এসেছিলো গ্রুপ ডিতে। তো দেখাই গেল এখান থেকে বিভিন্ন কোশ্চেনগুলো যেগুলো এসেছিলো রেলওয়ে প্রিভিয়াস ইয়ার এক্সামে, সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করলাম। তো এর পরের টপিকটা হলো ব্রায়োফাইটা। যেহেতু আমরা এই অপুষ্পক উদ্ভিদের 3টে পার্টি আমরা কমপ্লিট করবো, যেমন পরেরটা আছে ব্রায়োফাইটাকে বলা হয় যে এই গোষ্ঠী উদ্ভিদের রাজ্যে বলা হয় উভচর, অ্যাম্ফিবিয়ান বলা হয়। এদের উদ্ভিদ সাধারণত দেহ, কাণ্ড, পাতার মতো অংশ বিভেদিত হয়, তবে এদের এক প্রান্তে অন্য প্রান্ত বস্তু পরিবহনের জন্য কোনো কলা থাকে না। উদাহরণ ফিউনারিয়া, মস এবং মার্কেন্সিয়া। তো এগুলো এক্সাম্পলের মধ্যে পড়ছে। এটা বলা হয়, এটা হলো রিক্সিয়ার মধ্যে পড়ে, এটা হলো মার্কেন্সিয়া, এটা ফিউনারিয়া। তো
তো এই মস বা ব্রায়োফাইটা কি? এটা সাধারণত স্থলে পাওয়া যাওয়া উদ্ভিদদের মধ্যে প্রথম উদ্ভিদ, স্থলে পাওয়া যাওয়া উদ্ভিদদের মধ্যে মস বা ব্রায়োফাইটা বলা হয়। এই মস সাধারণত 25,000 বা তার বেশি পরিমাণে মস প্রজাতি রয়েছে বা ব্রায়োফাইটা পাওয়া যায়। মূল কাণ্ড পাতা সদৃশ গঠন বর্তমান এদের, জাইলেম এবং ফ্লোয়েম কণা অনুপস্থিত এবং সংবহন কলা থেকে সাধারণত সংবহন কলা থেকে জল সংবহন হয়ে থাকে প্যানকামের মাধ্যমে। সংবহন কলা জল সংবহন হয় প্যানকামের মাধ্যমে এবং এরা উদ্ভিদ জগতের উপচর বলা হয়, যে অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম। এদের ভ্রূণ গঠিত হয়, যে এদের জননাঙ্গ বহুকোষী হয়ে থাকে এবং এরা উদ্ভিদ দেহ লিঙ্গধর এবং রেণুধর, অর্থাৎ 2N, আর দেহ লিঙ্গধর এবং N এর উপর ডিপেন্ডেবল, মানে এদের যে দেহটার যে টোটাল দেহ লিঙ্গধরটা। তো এদের এক্সাম্পলের মধ্যে বিভিন্ন ধরনের মস টসগুলো পড়ে। তো আমাদের মস স্ফ্যাগনাম তার নিজের ওজনে 18 গুণ বেশি পরিমাণে জল বহন করতে পারে। সেই কারণে গার্ডেনার্সরা একে ব্যবহার করে গাছকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য। স্ফ্যাগনাম মস ব্যবহৃত হয় জ্বালানি হিসাবে। স্ফ্যাগনাম মস অ্যান্টিসেপ্টিক হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। এরপরে চলে আসছে, বলা হয় যে এই কয়েকটা ফটো যেগুলো আমরা দেখবো তার মধ্যে পড়ছে এইটা, বলা হয় স্ফ্যাগনামের কয়েকটি কীরকম দেখতে হয়ে থাকে। এগুলো হলো স্ফ্যাগনামের কয়েকটা ইমেজ, যেখানে দেখা যাচ্ছে আমাদের এই স্ফ্যাগনাম, এটা হলো স্ফ্যাগনামের কয়েকটা ইমেজ। এইগুলো সেটা কচুরিপানার মতো দেখতেই। যাই হোক, তারপরে চলে আসছে আমাদের ওই এর কোশ্চেনগুলো, যে বলা হয় যে কোশ্চেনগুলো আমরা দেখবো সেগুলোর মধ্যে কী কী পড়ছে। মস বা ব্রায়োফাইটার কোশ্চেন প্রথমে চলে আসছে 1549। সেখানে উদ্ভিদের নালিকা মান্ডিল নেই। কোন উদ্ভিদের নালিকা মান্ডিল নেই? টেইডোফাইটস, ব্রায়োফাইটস, ট্র্যাকিওফাইটস, গ্যামেটোফাইটস। তো অপশন হয় ব্রায়োফাইটস, এদের নালিকা মান্ডিল নেই। এনটিপিসিতে এসেছিলো এটা, যাই হোক প্রিন্টিং মিস্টেক হয়েছে। কোনো উদ্ভিদের যে উপচার বলা হয়, তো আমরা যেটা করছি আর কি, সেটা হলো ব্রায়োফাইটা কোন ধরনের উদ্ভিদ সময়ের মধ্যে পড়ে? ক্ল্যাডোফোরা, ডেওডর, মার্চেন্টিয়া এবং ওয়াটার ক্লোভ। এটা অ্যাকচুয়ালি মার্চেন্সিয়া, এটা এনটিপিসি এসেছিলো। তারপরে কোনটা থ্যালোফাইটা শ্রেণীর মধ্যে পড়ে না? বলা হয় ইউলোথ্রিক্স, কারা এবং ফিনোরিয়া উলভা। এটা সাধারণত ফিনোরিয়া পড়ে না এই থ্যালোফাইটার মধ্যে, কারণ হচ্ছে ফিনোরিয়াটা অ্যাকচুয়ালি এর এক্সাম্পলগুলোর মধ্যে পড়ে, এই ব্রায়োফাইটার মধ্যে পড়ে। কোনটা ব্রায়োফাইটার মধ্যে পড়ে না? মাসেনিয়া, রিক্সিয়া, ফিনোরিয়া, কারা পড়ে না, কারণ কারা শৈবালের মধ্যে পড়ে। কোনটি রাইজয়েডের ক্ষেত্রে ভুল কোনটা? দে আর দ্য সিমিলার টু দ্য স্ট্রাকচার ইন দ্য ফাংশন অফ দ্য রুট হেয়ার অফ দ্য ভাস্কুলার প্ল্যান্ট। দে আর দ্য protuberance of the extend from the lower epidermal cell. Bryophyte, they have well defined stem. কারণ এদের কিন্তু ওয়েল ডিফাইন্ড স্টেম, মানে মূল কাণ্ড পাতা থাকে না, সুতরাং এটাই ভুল, বাদ বাকিগুলো ঠিক। তারপরটা চলে আসছে ব্রায়োফাইটে উদ্ভিদের নিম্ন বহিঃস্তর থেকে যে প্রসারিত অংশটা উদ্ভব হয় তাকে বলা হয় রাইজয়েড, থ্যালাস, সেটা এবং ক্যাপসুল থেকে বলা হয় রাইজয়েড। এটা গ্রুপটিতে এসছে 18তে। কোনটা সত্যিকারের রাইজয়েডের মধ্যে পড়ে? সত্যিকারের রাইজয়েডের ক্ষেত্রে দে হ্যাভ ওয়েল ডেভেলপ স্টেম, রুট অ্যান্ড লিভস। তাদের সুবিকশিত মূলকাণ্ড পাতা থাকে এবং দে আর মাল্টিসেলুলার কম্পোস্ট অর্থাৎ মাল্টিপল টিস্যুস, এবং এদের মাল্টিপল টিস্যু মানে বহু কোষ উদ্ভিদ হয়ে থাকে। দে আর অ্যাটাচ টু দ্য substrate with the help of the plants and they usually one capsule and 5 arms. তো অপশান হবে সি, যেটাকে বলা হয় দে আর অ্যাটাচ টু দ্য সাবস্ট্রেট উইথ দ্য হেল্প অফ প্ল্যান্টস। এই রাইজয়েডের মাধ্যমে এরা উদ্ভিদের সাথে অ্যাটাচ থাকতে পারে। তারপরে এটা অ্যাকচুয়ালি 18তে এসেছিলো গ্রুপটিতে। তো ব্রায়োফাইটা উদ্ভিদ প্রজাতির মধ্যে কোনটা পাওয়া যায়? ব্রায়োফাইটা উদ্ভিদ প্রজাতির মধ্যে পাওয়া যায় ইউলোথ্রিক্স, ক্ল্যাডোফোরাস, রিক্সিয়া, মার্সেলিয়া, এবং ব্রায়োফাইটা উদ্ভিদের মধ্যে সাধারণত পাওয়া যায় ঠিক রিক্সিয়া। তো এখানে কয়েকটা এক্সাম্পল অত ফটো রয়েছে যেগুলো ওই রাইজয়েডের এক্সাম্পল এগুলোর মধ্যে পড়ছে। রাইজয়েডকে আমি দেখতে হয়ে থাকে, তো এটা রাইজয়েড দেখতে হয়ে থাকে সাধারণত এরকম। ব্যাকটেরিয়ার একটা রাইজয়েডের মধ্যে ব্যাকটেরিয়া হয়, রাইজয়েডের যে স্ট্রাকচারগুলো এইগুলো রয়েছে আর কি। যাই হোক, এরপরে যেটা চলে আসছে এটা তো ওই এর মধ্যে পড়ে, কীরকম দেখতে হয়ে থাকে আর কি রাইজয়েডগুলো। মস ব্রায়োফাইটা এরকম দেখতে হয়ে থাকে, মস যেটাকে বলা। এরপরে চলে আসছে বলা হয় টেইডোফাইট অফ ফার্ন।
এর ক্ষেত্রে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম যে এই গোষ্ঠীভুক্ত উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতে বিভেদিত এবং এদের দেহ এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জল ও অন্যান্য বস্তু পরিমাণের বিশেষজনে কলাবর্তমান। তাই এই ধরনের উদ্ভিদের কিছু গোষ্ঠী হলো, যেমন বলা হয় যে মার্সেলিয়া জলজ ফার্ন, টেরিস স্থলজ ফার্ন, হর্সটেল ইকুইডিজম এবং ইকুইজিটাম। এই তিন গোষ্ঠীর সমঙ্গদেহী ব্রায়োফাইটা টেরিডোফাইটা উদ্ভিদের জননাঙ্গগুলো খুবই অস্পষ্ট হয়ে থাকে, এদের জন্য ক্রিপ্টোগ্যামস বলা হয় এবং লুকায়িত জননাঙ্গ বলা হয়ে থাকে। যেসব উদ্ভিদের জননাঙ্গ সুস্পষ্ট তাদেরকে বলা হয়েছে যে ওই ফেনোগ্যামস, তো ওটা আমরা পড়েছি। আর যৌনজন প্রক্রিয়ার মাধ্যমে ফলশ্রুতিতে বীজ গঠিত হয়, বীজগুলো সঞ্চিত খাদ্যসমূহ গঠন করে থাকে। এই খাদ্য অঙ্কুরোদ্গমের কালেই ভ্রূণের প্রাথমিক বৃদ্ধিতে সাহায্য করে থাকে। বীজগুলো নগ্ন এবং ব্যক্ত বীজ গুপ্ত বীজদেরকে ভাগ করা হয়ে থাকে বীজের উপর ডিপেন্ড করে। যাই হোক, এখানে চলে আসছে কতগুলো ফার্নের এক্সাম্পল। ফার্নের এক্সাম্পলের মধ্যে চলে আসছে এটা হলো ফার্নের 1 নম্বর এক্সাম্পল। তারপরে চলে আসছে এই যে বলা বৈশিষ্ট্য যে মূল কাণ্ড পাতে বিভেদিত, নালিকা বান্ডিল উপস্থিত, যদিও জাইলেম বাহিকা এবং ফ্লেমে সঙ্গী কোষ থাকে না, উদাহরণ ফার্ন, অ্যাজোলার, টেরিডিয়াম এবং লাইকোপোডিয়াম। তারপরে যেটা চলে আসে সেটা হলো প্রধান উদ্ভিদ দেহটা হয়ে থাকে রেণুধর এবং এদের রেণু উৎপন্ন হয় স্পোরাঞ্জিয়া থেকে। এই স্পোরাঞ্জিয়া যুক্ত পাতাকে বলা হয় সোরাস। আর লিঙ্গধর উদ্ভিদটা হ্রাসপ্রাপ্ত হয়, ভ্রূণ গঠিত হয়ে থাকে, জনন অঙ্গ বহুকোষী হয় এবং উদ্ভিদ জগতের সাপ বলা হয়, একে স্নেক অফ দ্য প্ল্যান্ট ওয়ার্ল্ড বলা হয়। এটা কোশ্চেন আসতেই পারে। এবং মসেস বলতে পারছে যে এই মস বা ব্রায়োফাইটস এবং ফার্ন এবং টেরিডোফাইট এদেরকে উদ্ভিদ জগতের উপচার বলা হয়ে থাকে। আর ব্রায়োফাইট আর টেরিডোফাইটকে উদ্ভিদ জগতের উপচার বলা হয় এবং অ্যাম্ফিবিয়ান অফ দ্য প্ল্যান্ট কিংডম বলা হয়ে থাকে। যাই হোক, তো বলা হয় যে বিভিন্ন কোশ্চেনগুলো এসেছিল আমাদের, তার মধ্যে কী আসছে যে কোন উদ্ভিদ প্রজাতির জল সংবহন বা খাদ্য পরিবহনে বিশেষভাবে সুনির্দিষ্ট কলা বর্তমান, তাকে বলা হয় যে মার্সিয়া। কারণ মার্সিয়ার ক্ষেত্রে আরবি এনটিপিসিতে এসেছিলো, এটা স্টেজ 2-তে এসেছিলো, যেহেতু এই বাকিগুলো তো এর মধ্যে পড়ে যাচ্ছে, শৈবালের মধ্যে পড়ে, শৈবাল তারপরে ব্রায়োফাইটের মধ্যে পড়ে, কিন্তু টেরিডোফাইট এক্সাম মার্সিয়া পড়ে। টেরিডোফাইটের মধ্যে কোনটা অনুপস্থিত? লিভস, ফ্লাওয়ার, রুট, স্টেম। এদের সাধারণত ফ্লাওয়ার্স থাকে না, এরা অপুষ্পক হয়ে থাকে টেরিডোফাইট। উদ্ভিদের প্রথম স্থলজ কোন উদ্ভিদ প্রজাতির নালিকা বান্ডিল গঠিত হয়? যদি বলে প্রথম স্থলজ উদ্ভিদ সেটা ব্রায়োফাইটা, আবার প্রথম স্থলজ উদ্ভিদ ফার্ন, সেটা তার মধ্যে আবার নালিকা বান্ডিল গঠিত হয়েছিল কার? সেটা হলো আবার টেরিডোফাইটা। টেরিডোফাইট হলো একটা সিড অফ দ্য নন পেনিট্রেশন সিডলেস ভাস্কুলার প্ল্যান্ট, সিড অফ প্রোজেনি, তো বীজহীন উদ্ভিদ বলা হয় যেতে পারে। এবং গ্রুপটিতে এসেছিল মূল ও কাণ্ড পাতায় বিভেদিত উদ্ভিদ প্রজাতি মার্সেলিয়া এবং ফিনোরিয়া কারা। এর মধ্যে পড়ছে মার্সেলিয়া, মূল কাণ্ড পাতায় বিভেদিত উদ্ভিদ মার্সেলিয়া। বাকিগুলো কিন্তু সবকটা সমঙ্গদেহী, শৈবালের মধ্যে সমঙ্গদেহী এবং ব্রায়োফাইটের মধ্যে পড়ে। সমঙ্গদেহী বা থ্যালোফাইটের মধ্যে পড়ে না কোনটা? সেটা হলো ক্ল্যাডোফোরা, কারা, ইউলোথ্রিক্স, মার্সেলিয়া হবে, মার্সেলিয়া তো আর হিডেন রিপ্রোডাকশন অর্গান দেখতে পাওয়া যায় কার? হিডেন রিপ্রোডাকশন অর্গান দেখতে পাওয়া যায় যথাক্রমে মার্সেলিয়ার ক্ষেত্রে, সেটা কারণ এটা টেরিডোফাইটের মধ্যে পড়ে থাকে। যাই হোক, মোটামুটি এই ভিডিওটির মাধ্যমে আমরা এই কোশ্চেনটির মাধ্যমে আমরা এই ভিডিওর আপাতত 3টে যে অপুষ্পক উদ্ভিদের যে 3টে পার্ট আমরা শেষ করলাম। তো পরের ভিডিওতে আমরা ব্যক্তবীজি এবং গুপ্তবীজি অর্থাৎ জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম এই 2টি পার্ট শেষ করব এবং এর যাবতীয় কোশ্চেন্সগুলো শেষ করব। তার মাধ্যমে আমাদের ক্লাসিফিকেশনের বেসিক জিনিসটা শেষ হবে। আর এরপরে আমরা ধরবো অ্যানিম্যাল কিংডমের এটা। তো অ্যানিম্যাল কিংডমের মধ্যে কী কী পড়ে সেটা করব। যাই হোক, তো ক্লাসিফিকেশনের ওইটাই বাকি থাকবে আমাদের, অ্যানিম্যাল কিংডম 5 কিংডম ক্লাসিফিকেশন, অ্যানিম্যাল কিংডমটা বাকি থাকবে, 4টে কিংডম কমপ্লিট হবে আমাদের পরের ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করো, ঠিক আছে, নিজেদের বন্ধুদের মধ্যে, যাতে আরও ভিডিও করতে আমি উৎসাহিত হতে পারি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।